গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি বায়োকেমিস্ট্রি একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ইউরিন রিলেটেড। এখন তোমাদের সিলেবাসে নতুন এগুলো ঢুকিয়েছে, ইউরিনের বায়োকেমিস্ট্রির যে প্র্যাকটিক্যালগুলো, প্রেজেন্স অফ গ্লুকোজ, ইউরিনে আর কি, প্রেজেন্স অফ গ্লুকোজ, প্রেজেন্স অফ প্রোটিন, প্রেজেন্স অফ ইউরিয়া অ্যান্ড প্রেজেন্স অফ বাইল সল্ট। তো এই জিনিসগুলো দেখাতে গেলে আমাকে নিতে হয়েছে যেটা, সেটা হচ্ছে সিনথেটিক ইউরিন। ওকে, এখন তোমরা বলবে হয়তো যে স্যার সিনথেটিক ইউরিন কেন, আমাদের ইউরিন দিয়ে কেন নয়? তার কারণটা হচ্ছে, সিনথেটিক ইউরিন নিয়েছি আমি দুটো কারণে। একটা হচ্ছে যে ইউরিন নিয়ে কাজ করতে গেলে অনেকেরই মধ্যে একটা মানে ইউরিন হাত দেবো এরম একটা ব্যাপার থাকে। কি ব্যাপারটা? যদিও সায়েন্স পড়তে গেলে লজ্জা ঘেন্না ভয় বলে কিছু থাকলে হবে না, হলো। এরপরে যদি তোমরা ডিএলএমটি পড়ো বা কেউ প্যাথোলজি নিয়ে পড়ো কখনো, তখন যে কার ইউরিন আর কার স্যালাইভা আর কার স্টুল যে ঘাঁটতে হবে তা তোমরা নিজেও জানো। তো লজ্জা ঘেন্না ভয়ে এই তিনটে জিনিস দিয়ে সায়েন্স হবে না। তবু আমি নিয়ে নিই আর একটা কারণে। আমাদের এই যে গ্লুকোজ বা প্রোটিন, এই জিনিসগুলো আমরা যারা নর্মাল পার্সন আছি না, বা তোমরা যারা নর্মাল পার্সন আছো, তাদের ইউরিনে এর প্রেজেন্স টের পাওয়া যাবে না। কেননা প্রোটিনটা যখন, আজকে আমি প্রোটিনেরটা দেখাবো, গতদিন আমি গ্লুকোজেরটা দেখিয়েছিলাম, অর্থাৎ প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন, এবং সেটা যারা দেখোনি এই ভিডিও শেষে তার লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারো। আজকে আমি প্রোটিনটা দেখাবো। তা ওখানে গ্লুকোজের ক্ষেত্রেও বলেছিলাম, প্রোটিনেরটাও বলি, যে যদি কারুর গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়ে থাকে বা নেফ্রোপ্যাথি এরম হয়ে থাকে, অর্থাৎ কিডনি যদি কারুর গন্ডগোল থাকে, তবেই একমাত্র ইউরিনের মধ্যে প্রোটিনের প্রেজেন্স দেখা দেবে। কারণ প্রোটিন এমনিতেই হচ্ছে ম্যাক্রোমলিকিউল, এবং এইটা যখন গ্লোমেরুলার ফিল্ট্রেট হচ্ছে, তখন ওই গ্লোমেরুলাস থেকে ওটা ছেঁকে নিচ্ছে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে প্রোটিন কখনো প্রেজেন্স থাকতে পারে না। যদি থাকে তার মানে তার গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে বা নেফ্রোসিস হয়েছে, এরকম ধরনের কিডনির রোগ হয়েছে। তো মানে নর্মাল পার্সনদের তো আর কিডনির রোগ হয়নি, যে কারণে আমি যদি তোমাদের পরীক্ষাটা করে দেখাইও নর্মাল ইউরিন নিয়ে, তাতে প্রোটিনের কোনো টেস্টই দেবে না। যে কারণে আমাকে সিনথেটিক ইউরিন নিতে হয়েছে, কারণ এই ইউরিনগুলো এরম করেই বার করেছে, যার মধ্যে গ্লুকোজ, প্রোটিন, এগুলো সব মেশানো আছে। ফলে যদি ইউরিনের মধ্যে প্রোটিন থাকে, তাহলে সেটা কি রিয়াকশান দেবে, সেই রিয়াকশানগুলোই এখানে তোমরা দেখতে পাবে। আর আরেকটা জিনিস বলছি, আমি যখন রিয়াকশানগুলো দেখাবো, তোমরা স্কিপ না করে গিয়ে পুরো যদি ডিটেলে দেখো, তাহলে দেখবে আমি বায়োকেমিস্ট্রিগুলো মানে টেস্টগুলো কি হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাবে, এবং কেন হচ্ছে সেটাও আমি বোঝাবো, যেটা আমি নর্মাল বায়োকেমিস্ট্রির যে মানে মানে বিভিন্ন যে ফুড মেটেরিয়ালসের মধ্যে যে প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো ছিল, সেটা করানোর সময়তেও আমি যেমন দেখিয়েছিলাম। তো কি করে টেস্টটা দিচ্ছে বা না দিচ্ছে, সেই বায়োকেমিক্যাল ব্যাপারটাও আমি বায়োকেমিস্ট্রিটা বলবো। তো তোমরা ধৈর্য ধরে একটু এটা দেখো, তাহলে তোমরা আশা করি অনেক কিছু জানতে পারবে এবং তোমাদেরই ভবিষ্যতে এটা কাজে আসবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমি আজকে প্রোটিনের টেস্টগুলো শুরু করি। এই যে সিনথেটিক ইউরিন, আমি একটা টেস্ট টিউবের মধ্যে সিনথেটিক ইউরিনটা ঢেলে নিয়েছি, কারণ এই বোতলটাকে বেশি খোলা পড়া করা যাবে না বারবার ধরে, ঠিক আছে? আমি সিনথেটিক ইউরিনটা ঢেলে নিয়েছি, নিয়ে এটাই স্টক, এর থেকে সলিউশন নিয়ে আমি এক্সপেরিমেন্টটা করব। ওকে, চলো। তো প্রথমে দেখো, আমি যে টেস্টটা করছি সেটা হচ্ছে বায়োরেট টেস্ট। বায়োরেট টেস্ট প্রোটিনের, ওই বায়োকেমিস্ট্রিতে সেটাও দেখিয়েছিলাম, ইউরিনের মধ্যে যদি প্রোটিন প্রেজেন্স থাকে কখনো, তাহলে বায়োরেট টেস্টে ধরা পড়বে। দেখে নাও, আরেকবার দেখাচ্ছি। প্রথমে আমি একটু ইউরিন স্যাম্পল নিয়ে নিলাম, ওকে। তার মধ্যে এবার আমি দিলাম একটু কপার সালফেট, 1% কপার সালফেট। কপার সালফেটের কালারটা দেখো, এমনিতেই খুব 1%, খুব লাইট, সাদার ব্যাকগ্রাউন্ডে সবসময় দেখো খুব লাইট 1% কপার সালফেট আছে, কিছুই সেরাম নেই।
এবার এইটা হালকা আকাশি একটা কালার হলো। এবার এর মধ্যে আমি দেবো সোডিয়াম হাইড্রোক্সাইড। কালারটা দেখো পুরো ডিপ ভায়োলেট কালার হয়ে গেল, সাদার ব্যাকগ্রাউন্ডে দেখো সব সময়তে। ওকে, তাহলে এটাই হচ্ছে বায়োরেট টেস্ট। এবার কেন হলো সেটা বলছি। বায়োরেট মানে হচ্ছে ইউরিয়ার সংকেত তোমরা জানো CONH2 আর NH2 হোল 2, ঠিক আছে? তো দুটো ইউরিয়া মলিকিউল মিশে মানে একটার থেকে NH2 আর একটার থেকে H বেরিয়ে গেলে এইটা হচ্ছে বায়োরেট ফর্ম করলো। এখন প্রোটিনের সঙ্গে বায়োরেট টেস্টের রিয়াকশনটা কি দিচ্ছে না, প্রোটিন বা পেপটাইড যেখানে থাকছে, ঠিক আছে, তার সঙ্গে কপার সালফেট রিয়াকশন করছে, নিয়ে কপার পেপটাইড কমপ্লেক্স তৈরি করছে, ঠিক আছে? এখানে যে প্রোটিনটা আছে তার যে পেপটাইড বন্ডগুলো থাকছে, একের অধিক পেপটাইড বন্ড যদি থাকে, তিনটে দেখো CONH গ্রুপ আছে, CONH মানে হচ্ছে পেপটাইড বন্ড, একের অধিক পেপটাইড বন্ড যেখানে আছে তার সঙ্গে কপার যেটা কিউপ্রিক ফর্মে রয়েছে সেটা রিয়াকশন করে এই জিনিসটা তৈরি করছে, কপার পেপটাইড কমপ্লেক্স। এখন কপার পেপটাইড কমপ্লেক্সের সঙ্গে আমি কি মিশিয়েছি না সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকালাইন মিডিয়াম যখন মেশাচ্ছি তখন এটা পার্পেল ভায়োলেট কালার এটা দিচ্ছে। তো এটাই হচ্ছে বায়োরেট টেস্ট, প্রোটিন চেনার জন্য খুব মানে একটা ভালো টেস্ট। ওকে, এরপরে আসি নেক্সট টেস্টে, সেটা হচ্ছে সালফো স্যালিসাইলিক অ্যাসিড টেস্ট। নেক্সট টেস্ট যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে প্রোটিনের সালফো স্যালিসাইলিক অ্যাসিড টেস্ট। তার জন্য আবার একটুখানি ওই ইউরিন স্যাম্পেল আমি নিয়ে নিলাম। ওকে, এবার এর মধ্যে দেব যেটা সেটা হচ্ছে সালফো স্যালিসাইলিক অ্যাসিড সলিউশন। ওকে, দেখো ইউরিনের কালারটা এখন এই আছে, এর মধ্যে সালফো স্যালিসাইলিক অ্যাসিড আমি কয়েক ড্রপ দিচ্ছি। এমনি একটা সাদা ঘোলাটে একটা অদক্ষেপ পড়ে গেছে, মানে অলরেডি টার্বিড কালারটা হয়ে গেছে। এবার এটাকে যদি আমি একটু হিট করি তাহলে কি জিনিসটা দাঁড়াবে দেখো। এইখানে যখন আমি হিট করলাম, আবার বলছি হিট করবার সময় টেস্ট টিউব এরম হেলিয়ে রাখবে, আরও থকথকে হয়ে গেল, তাই তো? জিনিসটা একদম প্রেসিপিটেট পড়ছে। কেন এই জিনিসটা হলো তার কারণটা হচ্ছে যে এখানে প্রোটিন সালফোস্যালিসাইলিক অ্যাসিড কমপ্লেক্স তৈরি হলো, মানে সালফোস্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে প্রোটিনের হাইড্রোজেন বন্ডিং বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের জন্য সালফোস্যালিসাইলিক অ্যাসিড কমপ্লেক্স তৈরি হলো। প্রেসিপিটেশনটা পড়ছিল প্রথমে এই জন্যে যে ডিক্রিজ সলিউবিলিটি অফ দ্যাট কমপ্লেক্স ইন ওয়াটার। ইউরিনে ওয়াটার থাকে, তাহলে সলিউবিলিটি অর্থাৎ দ্রাব্যতা যখন কমে যাচ্ছে তখন ওটা অধক্ষেপ ফেলে দিচ্ছে, অর্থাৎ প্রেসিপিটেট ফেলে দিচ্ছে। এবার এসব টেস্টটা দেখে নেব, মানে রিয়াকশনটা একটু দেখে নেওয়া যাক। সালফোস্যালিক অ্যাসিড যে টেস্টটা আছে তাতে কি দেখো, সালফোস্যালিসাইলিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এইটা C7H5O5S, এই যে সালফার আছে। এবার প্রোটিনের সঙ্গে সালফোস্যালিসাইলিক অ্যাসিডের জন্য মানে রিয়াকশন করার জন্য প্রোটিন সালফোস্যালিক অ্যাসিড কমপ্লেক্স তৈরি করছে, যেটা প্রেসিপিটেশন করছে। কি করে রিয়াকশনটা হচ্ছে না, সালফোস্যালিসাইলিক অ্যাসিড ডিসোসিয়েটস ইনটু সালফোস্যালিসাইলিক অ্যাসিড মাইনাস আর H প্লাস। তা প্রোটিন মলিকিউল যেটা আছে সেটা সালফোস্যালিসাইলিক অ্যাসিড যেটা মানে নেগেটিভ আয়ন, তার সঙ্গে ও কমপ্লেক্স তৈরি করছে। H প্লাস আয়ন কি করছে, এই জিনিসটাকে, এই কমপ্লেক্স ফাংশনটাকে ফেসিলিটেট করছে। ওকে, গেল প্রোটিন সালফোস্যালিসাইলিক অ্যাসিড কমপ্লেক্স প্লাস H প্লাস, প্রোটিন সালফোস্যালিসাইলিক অ্যাসিড H প্লাস কমপ্লেক্স, এটা তৈরি হলো। এবার প্রেসিপিটেশনটা কেন পড়ছে, প্রেসিপিটেশন হ্যাপেন্স ডিউ টু ডিক্রিজ সলিবিলিটি অফ দ্য কমপ্লেক্স। এই যে কমপ্লেক্সটা তৈরি হলো এটা জলের মধ্যে দ্রাব্যতা বা সলিবিলিটি অনেক কম, যে কারণে ও
প্রেসিপিটেট পড়ছে বা অদক্ষেপ পড়ে যাচ্ছে। ওকে, তো এটা গেল সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট। এরপরে যে টেস্টটা আমরা করব সেটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। নেক্সট যে টেস্টটা করছি সেটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। তো হিট কোয়াগুলেশন টেস্টে প্রথমে দেখো আমি করব যেটা, সেটা হচ্ছে ইউরিনের একটু স্যাম্পেল নিয়ে নিচ্ছি। ওকে, এবার এইটাকে আমি হিট করব। হিট করলে এমনি খানিকটা কোয়াগুলেট করে। একটু ঘোলাটে ভাব হয়ে গেছে, ঠিক আছে। এবারে এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক 2 থেকে 3 ড্রপ, তার বেশি নয়। দেখো আরো ঘোলাটে হয়ে গেছে সলিউশনটা, অর্থাৎ প্রেসিপিটেট করেছে। কেন এটা এরম হলো, তার কারণটা হচ্ছে এখানে সাদার ব্যাকগ্রাউন্ডে দেখো প্রেসিপিটেটটা পরে আরো ঘোলাটে হয়ে গেছে। তার কারণটা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড ইউরিনের যে পিএইচ সেটাকে ড্রপ করলো, অর্থাৎ পিএইচটাকে নামিয়ে দিল, অ্যাসিডিক করে দিল আরো। আর হিট কি করেছে, প্রোটিনটাকে ডিনেচার করেছে, অ্যাগ্রিগেশন করেছে, ফলে প্রেসিপিটেশনটা পড়েছে। এবার তার কেমিস্ট্রিটা চলো দেখে নিই। অ্যাসিটিক অ্যাসিড কি করছে, প্রোটিন মলিকিউলটাকে প্রোটনেট করছে, অর্থাৎ H+ আয়নটা দিচ্ছে। ফলে প্রোটিন যখন এই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করছে, দেখো প্রোটিন H+ তৈরি করছে, আর অ্যাসিটিক অ্যাসিডের যে CH3COO- এদিকে বাইরে আছে। এবার হিট ডিসরাপ্ট হাইড্রোজেন বন্ডস অ্যান্ড হাইড্রোফোবিক ইন্টারাকশন অ্যান্ড ডিনেচার্স প্রোটিন। এবার হিট কি করে, এমনিতেও তোমরা জানো যে প্রোটিনকে যদি হিট দেওয়া হয় তাহলে ওর হাইড্রোজেন বন্ডগুলো আর হাইড্রোফোবিক ইন্টারাকশনের জন্য প্রোটিনটা এমনি ডিনেচার করে যায়। ওকে, অ্যাগ্রিগেশনের জন্য প্রোটিনটা এমনিতেই ডিনেচার করে গেল এবং ওর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিও নষ্ট হয়ে যায়। প্রোটিন H+, এটা আনফোল্ডেড প্রোটিন হয়ে গেল, মানে যেটা ফোল্ডেড ছিল একদম, মানে টেট্রামেরিক স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, টেট্রামেরিক বলছি, টার্সিয়ারি স্ট্রাকচার ছিল, সেটা আনফোল্ডেড হয়ে গিয়ে সেটা সিঙ্গেল হয়ে গেল। সিঙ্গেল, আগেও প্রোটিনের বায়োকেমিস্ট্রিটা করানোর সময় আমি বলেছিলাম যে প্রোটিনের মেন গঠনগত কোনো পার্থক্য হয় না, কিন্তু ওর যে মানে আলফা হেলিক স্ট্রাকচারটা হয়তো থেকে যাবে, কিন্তু ওর যে টার্সিয়ারি স্ট্রাকচার বা কোয়াটারনারি স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রোটিনের মানে যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সেটা নষ্ট হয়ে যায়। তো আনফোল্ডেড প্রোটিন এগ্রিগেটস অ্যান্ড প্রেসিপিটেট। তো আনফোল্ডেড প্রোটিন যেটা আছে সেটা এগ্রিগেট করলে এক জায়গায় দলা পাকিয়ে প্রেসিপিটেট পড়ে গেল। অ্যাসিডিক পিএইচ 4.5 থেকে 5.5, যেটা অ্যাসিডিক অ্যাসিডের, এনহ্যান্সেস প্রেসিপিটেশন, অর্থাৎ এইটাকে প্রেসিপিটেশনটাকে তাড়াতাড়ি করতে বা এটাকে স্থায়ী করতে সাহায্য করে। ওকে, এরপরে যে টেস্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে হেলার টেস্ট। হেলার টেস্ট করতে গেলে আমাকে কি করতে হবে না, প্রথমে আমি যেটা নিয়েছি দেখো, এটা হচ্ছে রবার্ট সলিউশন, রবার্ট টেস্ট রিএজেন্ট, রবার্ট সলিউশন, ঠিক আছে। এর মধ্যে অ্যাকচুয়ালি নাইট্রিক অ্যাসিড আছে। ওকে, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আরো কিছু মেশানো আছে, আমি যখন লাস্টে বায়োকেমিস্ট্রিটা পড়াবো তখন পুরো দেখতে পাবে, তখন বলবো। তো একটা টেস্ট টিউবে আমি প্রথমে খানিকটা রবার্ট সলিউশন আমি ঢেলে নিলাম। এবার এই যে এখানে সিনথেটিক ইউরিনটা আমি রেখে দিয়েছিলাম, সেই ইউরিনটাকে আমি নিলাম, নিয়ে এটাকে কাত করে খুব ধীরে ধীরে ফেলবে, মানে একদম এরম কাত করে ধীরে ধীরে ফেলবে, নাহলে কিন্তু রিং ঘেঁটে যাবে। একটু সময় লাগবে যার জন্যে, হুড় করে কখনো ফেলবে না। দেখো একটা সাদা রিং ফর্ম করেছে, বুঝতে পারছো আমার জ্যাকেটের কালো ব্যাকগ্রাউন্ডে দেখো।
সাদা রিংটা ফর্ম করেছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো এখন হচ্ছে এই রিংটা কেন ফর্ম করলো, এসো। রবার্ট সলিউশনে অ্যাকচুয়ালি যেটা থাকে নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর ওয়াটার। এখন নাইট্রিক অ্যাসিড প্রোটনের সঙ্গে, এই প্রোটিনের সঙ্গে রিয়াক্ট করে কি করছে না, প্রোটিন নাইট্রিক অ্যাসিড কমপ্লেক্স তৈরি করছে, যেটা সলিউশন থেকে প্রেসিপিটেট আউট করছে, ফলে হোয়াইট রিংটা তৈরি করছে। এখানে দেখো যেটা বলছে যে নাইট্রিক অ্যাসিড প্রোটোনেটস প্রোটিন মলিকিউলস, অর্থাৎ H+ আয়ন করে দিচ্ছে এখানে প্রোটিনের সঙ্গে, HNO3 প্রোটিন H+ আয়ন তৈরি করছে। These protonated protein molecules form complexes with nitric acid, অর্থাৎ এইটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কমপ্লেক্স ফর্ম করছে অ্যান্ড প্রেসিপিটেটেড আউট অফ সলিউশন ফর্মিং এ হোয়াইট রিং, অর্থাৎ প্রেসিপিটেট আউট করছে একটা হোয়াইট রিং ফর্ম করে। অ্যাকচুয়ালি কি হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড ডিনেচার্স প্রোটিন এক্সপোজিং হাইড্রোফোবিক রিংস রিজিয়ন্স, অর্থাৎ প্রোটিনটাকে ডিনেচার করে ওর যে হাইড্রোফোবিক রিজিয়ন আছে সেইটাকে এক্সপোজ করে দিচ্ছে প্রোটিনের। হাইড্রোফোবিক ইন্টারাকশনস বিটুইন প্রোটিন মলিকিউলস ইনক্রিজেস। এবার হাইড্রোফোবিক যে ইন্টারাকশনটা প্রোটিন মলিকিউলসগুলোর মধ্যে এইটা বৃদ্ধি পায়, ফলে প্রোটিন প্রোটিন ইন্টারাকশন লিডস টু এগ্রিগেশন অ্যান্ড প্রেসিপিটেশন, ফলে প্রোটিনগুলোর মধ্যে এগ্রিগেশন অর্থাৎ দলা পাকানোর একটা টেন্ডেন্সি থাকে, ফলে একসঙ্গে যখন অনেকখানি দলা পাকিয়ে যাবে তখন সেটা প্রেসিপিটেটেড আউট হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে আজকে আমি যে ইউরিনের প্রোটিনের যে প্রেজেন্স, সেই যে টেস্টগুলো আছে, বায়োরেট টেস্ট, সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্ট এবং হেলার টেস্ট, এই 4টে টেস্ট তোমাদের করে দেখালাম। এবং সাথে সাথে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে তার বায়োকেমিস্ট্রিটা, কেন টেস্টটা ওই রকম রিয়াকশনটা দিল, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি এগুলো তোমাদের অনেকটা হেল্প করবে, কারণ এটা থিওরিতেও হয়তো 12-এর মানে কেমিস্ট্রির থিওরিতে যখন বায়োকেমিক্যাল টেস্টগুলো আবার থাকে তখন এগুলো থাকে, তো তোমাদের কেমিস্ট্রির পোর্শনেও এটা অনেকটা হেল্প করবে। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর একটা লাইক দিও অন্তত, তাহলে আমি অন্তত একটু মোটিভেটেড হই যে তোমাদের জন্য এরকম মানে ভিডিওগুলো করে তোমাদের ভালোর জন্যে, তোমাদের স্বার্থে, তোমাদের বেনিফিশিয়ারির জন্যই আমি করছি এগুলো, আমি একটু মোটিভেটেড হই। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যাতে দেখতে পায় এবং তারাও যাতে বেনিফিটেড হয়। আর নিচের যে কমেন্ট সেকশন আছে তাতে কেমন ভিডিওটা লাগলো সেটা তুমি অবশ্যই আমাকে জানিও। ওকে, আর যদি এই সংক্রান্ত কোনো কোয়ারি থাকে আমাকে করতে পারো, আমার যদি যতদূর সম্ভব আমি চেষ্টা করবো, আমি যদি অ্যান্সার দিতে পারি আমি দিয়ে দেবো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওর আবার বলে দিচ্ছি, প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন এই যেটা আছে সেটা আমার গত ভিডিওটা, এটা এই ভিডিওর নিচে লিঙ্কে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ওকে, আজকের মতো এই পর্যন্তই থাক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে রাখি, গুড নাইট।